নমস্কার। ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। সে আজ প্রায় অর্ধশতাব্দী আগের কথা। মানিকতলা অঞ্চলে অতি পুরাতন ও জীর্ণ 12 ঘরের 3তলা একটা বাড়ি। ঘরের ভিতর কোনো কালে যে চুনের পলেস্তারা পড়েছিল তা অনুমান কোনো ক্রমেই সম্ভব নয়। প্রত্যেক দেয়ালেই বালির চাপড়া খসে পড়েছে। সে দেয়ালের দিকে তাকালে মানচিত্রে আঁকা কোনো দেশ বা মহাদেশের অংশ বিশেষ বা কোনো জন্তু জানোয়ারের অঙ্গবিশেষ বলে ভ্রম হয়। ছাদে ও দেয়ালে প্রতিদিনই ঝুল বৃদ্ধি পাচ্ছে। স্বল্প উপার্জনের 12টি সংসারের নরনারী কায়ক্লেশে এখানে দিন কাটান। কল পায়খানার ব্যবস্থা একতলায়। কোনো ভাড়াটিয়ারই রান্নাঘর নেই। প্রত্যেকে রন্ধন কার্য সমাধান করেন ঘরের সামনে প্রশস্ত বারান্দার এক পাশে। সকাল ও সন্ধ্যায় 12 ঘরের উনুন যখন একসঙ্গে জ্বলে ওঠে তখন এ বাড়িতে তিষ্ঠানো এক প্রাণান্তকর পরিস্থিতি। তবে এ বাড়ির বাসিন্দাদের ক্লেশবোধ অনেক কম। দুঃখের নিয়মই হচ্ছে সে যখন দীর্ঘস্থায়ী হয় তখন দুঃখবোধ আর তেমন তীব্র থাকে না। কিন্তু নতুন আগন্তুকের পক্ষে এই ধোঁয়া দুঃসহ। এই ধোঁয়ার মধ্যে তেতলার এক প্রান্তের ঘরে একদিন সকালবেলায় এসে প্রবেশ করলেন এক বৃদ্ধ। ওই ঘরখানিতে এক দম্পতি বাস করতেন। তারা উভয়েই প্রথমে আশ্চর্য হলেন, এ যে রাম ঠাকুর। পরক্ষণে পরম পুলকে দুজনে রাম ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন। আশীর্বাদ ভরা তার দুখানি হাত পতিপত্নীর শিরে রেখে ঠাকুরমশাই বললেন, আমি এখানে কয়দিন থাকুন, আপনারা যদি অনুমতি করেন। দম্পতি আশঙ্কায় কণ্টকিত হয়ে উঠল। এখানে এই পরিবেশে ঠাকুরকে কোথায় বসতে দেবেন, আর তিনি ওখানে থাকবেন কি করে? ঘর তো মাত্র একখানা। গৃহস্বামী শুষ্ক মুখে কাতর কণ্ঠে বললেন, এটা তো প্রায় নরককুণ্ড। আপনি এখানে কি করে বাস করবেন ঠাকুরমশাই? এ কিছুতেই সম্ভব নয়। মৃদু মধুর হাসির সঙ্গে ঠাকুরমশাই বললেন, আপনারা যখন বছরের পর বছর এখানে বাস করতে আছেন তখন আমার আর কয়েকদিনের জন্য কি এমন অসুবিধা হইবে? বধূটি একখানা তেল চিটচিটে পুরানো জাপানি মাদুর বিছিয়ে দিলেন। ঠাকুরমশাই তার উপর বসলেন। বললেন, গৃহস্বামীকে, আপনার তো কামে যাওনের সময় হয়েছে। আমার কাজ কিছু লাগবো না আমার জন্য, আপনি আসেন গিয়া। কর্মস্থল থেকে সন্ধ্যার পরে ওই ভদ্রলোক সস্তা দামের খানিকটা চট নিয়ে এলেন। ওই চট ঘরের মাঝামাঝি টানিয়ে দিলেন। ঠাকুর মহাশয় হেসে বললেন, এইবার তো আর আমার ভাবনা নাই, আমার জন্য আলাদা ঘর হইল। দুপুরবেলায় বধূটি খানিকটা ছেঁড়া কাপড় সেলাই করে বালিশের একটা ওয়ার পরিয়ে দিলেন। সেই বালিশটি এনে ঠাকুরমশাইয়ের মাদরের ওপর রাখলেন। প্রস্তুত হলো ঠাকুরমশাইয়ের শয্যা। ঠাকুরমশাই গৃহস্বামীকে বললেন যে তিনি যেন সুবিধে মতন কিছু মুড়ি কিনে এনে রাখেন। ভদ্রলোক আতসের টাক মুড়ি একটা মাটির হাঁড়িতে এনে রাখলেন। ঠাকুরমশাই আদেশ মতন তিনি একটা বাটিও এনে রাখলেন। ঠাকুরমশাই সহাস্যে বললেন, আমার ঘর হইছে, শয্যা পাইছি, ক্ষুধা লাগলে একটু মুড়ি খামু, আমার জন্য কিছু ভাববেন না। পরের দিন সকালবেলা উঠে তারা সবিস্ময়ে দেখলেন তাদের প্রয়োজনীয় সমস্ত জল ঠাকুরমশাই ইতিমধ্যেই নিচে থেকে তুলে রেখেছেন, আর উনুন ধরছে। ঠাকুরমশাই ডাল পাক করছেন। শিউরে উঠলেন স্বামী স্ত্রী। ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনি আমাদের জন্য জল তুলে রেখেছেন, আবার রান্নাও করছেন? একটু হেসে ঠাকুরমশাই বললেন, আমি তো সারাদিন বৈশাই থাকি, একটু অঙ্গচালনা করলে ব্যায়াম হয়, শরীর ভালো থাকে। মায়ের তো এই সময়টা ঘুম থেকে উঠতে একটু দেরি হইব, আমি একটু কাম আজ্ঞায় রাখি, তাইলে আপনি তো সময় মতন কামে যাইতে পারবেন। প্রতিদিনই সকালে বৈকালে ঠাকুরমশাইয়ের কাছে 2-4 জন করে লোক আসতে আরম্ভ করলেন। গৃহস্বামী সকলকেই সকাতরে অনুরোধ করেছেন প্রতিদিন ঠাকুরমশাইকে তারা যেন দয়া করে অন্য কোনো স্থানে নিয়ে যান, কারণ এ স্থান সম্পূর্ণরূপে বাসের অযোগ্য। অন্য যে কোনো স্থানে ঠাকুরমশাই যাবেন সেখানে নিশ্চিত এখানকার থেকে অনেক উন্নততর ব্যবস্থা থাকবে।
কারণ সম্পূর্ণ আশ্রিতের সংখ্যা ঠাকুরমশাইয়ের অগণিত। পূর্বজন্মে তাহার কর্মফলের জন্য তারা দারিদ্র্যের চরম দুর্ভোগ ভুগছেন। তাদের দুর্ভাগ্যের অংশীদার ঠাকুরমশাই কখনোই হতে পারেন না, কারণ তাতে তাদেরই জীবন আরও দুর্গতি, আরও দুর্ভোগ নেমে আসবে। যারা আসেন তারা প্রত্যেকেই ঠাকুরমশাইকে সাগ্রহে নিজ নিজ গৃহে নিয়ে যেতে চান, কিন্তু ঠাকুরমশাইয়ের এক উত্তর, মায়ের তো এই অবস্থায় একলা রাইখা মায়েরে আমি যাইতে পারি না। আপনাগো বাড়িঘর ভালো, ব্যবস্থাও বেশ, কিন্তু একথা বলেই ঠাকুরমশাই বাড়ির পিছনে ফাঁকা জমির দিকে আঙ্গুল নির্দেশ করে বললেন, আপনাগো বাড়ির সামনে সংলগ্ন এরকম একটা ফাঁকা জমি তো নাই? ওইখানে আমি সকাল বিকাল অনেকক্ষণ বেড়াই। কিছুদিন পরে আপনাগো বাড়িতে যাব। যিনি আসুন তাকে ঠাকুরমশাই নিজ হাতে মুড়ির হাঁড়ি থেকে রংচটা কলাই করা বাটিতে মুড়ি দেন। ঘরের ওই পরিবেশ বাতাসেও দুর্গন্ধ বয়ে আনে এবং সকাল বিকাল মেঝে পোছার সময় চটের নিম্নাংশ জলে ভিজে গলিত কুষ্ঠের আকৃতি দাঁড়িয়ে ধরেছে। তার উপর কলাই করা বাটিতে তাতে মুড়ি, অতি ক্লেশে বমির ভাবটা রুদ্ধ করতে হচ্ছে। ঠাকুরমশাই নির্বিকার ওই বাটি থেকে কয়েকটা মুড়ি নিজ হস্তে তুলে মুখে দিলেন। বললেন, মুড়ি খাওয়া ভালো, খুব ভালো, আর তো উপেক্ষা করা যায় না, এ তো এখন প্রসাদ। উপস্থিত আশ্রিত ভদ্রলোকেরাও আস্তে আস্তে মুড়ি খেতে লাগলেন। স্বর্গীয় বীরেন রায় মহাশয় মুখে শুনে স্বর্গীয় জে.এম. দাশগুপ্ত একদিন অপরাহ্নে ঠাকুরমশাইয়ের কাছে উপস্থিত হলেন এবং সকাতরে ঠাকুরমশাইকে তার গৃহে নিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। ডাক্তার দাশগুপ্ত আরও বললেন, তিনি সানন্দে এই মায়ের ভার নিচ্ছেন। কারমাইকেল হাসপাতাল অধুনা যেটা আরজিকর, ঠাকুরমশাই কৃপা করলে তিনি সমস্ত ব্যবস্থা কালই করতে পারবেন। উত্তরে ঠাকুরমশাই জানালেন, তেমন প্রয়োজন পড়লে বীরেনবাবুকে দিয়ে আমি খবর পাঠাবো। ঠাকুরমশাইয়ের কাছে ফল, মিষ্টি বা বস্ত্র নিয়ে যারা আসতেন সেরকম একটা সেই সময়ের রেওয়াজ ছিল না, তবুও প্রণামিত কদাচিৎ কেউ দিতেন। তবুও ঠাকুরমশাইয়ের কিছুক্ষণের মধ্যেই সেই টাকা ঠাকুর কী করতেন, যতটুকু পেতেন উপস্থিত দুস্থের হাতে তুলে দিতেন। এখানে যারা আসা যাওয়া করতেন তারা কয়েকদিন পর থেকেই ফল বা মিষ্টি কিছু নিয়ে এসে ঠাকুরমশাইয়ের কাছে রাখতেন। মিষ্টির ঠোঙা থেকে সামান্য মাত্র ভেঙে নিজ মুখে দিয়ে উপস্থিত সকলের হাতেই তুলে দিতেন। বাকি মিষ্টিটা এবং ফলের ঠোঙা দুই বধূটির হাতে তুলে দিতেন আর বলতেন, মা আপনি খাইবেন আর ওনারেও দেবেন। এই অবস্থায় পুষ্টিকর জিনিস একটু খাওয়া ভালো। সেদিন দুপুরবেলা ঠাকুরমশাই মাদুরের উপর বসেছিলেন। চটের ওপাশে বধূটি ছিলেন শায়িত। ক্ষণকাল পরে তিনি তরতর করে সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলেন। ওই বাড়িরই একতলায় এক ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুরমশাই এক বৃদ্ধা রমণীকে বললেন, তিনি যদি দয়া করে উপরে গিয়ে মাকে দেখেন। ওই বৃদ্ধা আরও 2-3 রমণীকে এপাশ ওপাশের ঘর থেকে ডেকে নিয়ে 3তলায় চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা নিচে এসে ঠাকুরমশাইকে বললেন, হ্যাঁ, আপনি ভাববেন না, এ কাজ আমি অনেক করেছি, মায়ের জন্য ভাববেন না। রমণীরা উপরে রইলেন। ঠাকুরমশাই বাড়ির পিছনে যে এক ফালি জমি সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ঘণ্টা 2 বাদে সহসা সিঁড়িতে রমণীদের কলকণ্ঠ ভেসে এলো। কোনো ঘর থেকে শুভ শঙ্কের নামও শোনা গেল। সঙ্গে সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল ভগ্নপ্রায় বাড়িটি। রমণীরা কয়েকজন ত্রস্ত গতিতে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে হাসি ভরা মুখে জানালেন বধূটির পুত্র সন্তান প্রসবের সুসংবাদ। আরও জানালেন তারা ঘরদোর নিকিয়ে পুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছেন, এবার তিনি উপরে যেতে পারেন। সেদিনকার সন্ধ্যাটি এ বাড়ির দারিদ্র নিষ্পীড়িত নরনারীর পক্ষে বড়ই মধুময় হয়ে উঠেছিল। সকলেই আনন্দ করছে। নির্জীব বাড়িখানা আজ যেন শুধু সজীব হয়নি, সচলও হয়ে উঠল নরজাতকের আগমনে। কিছুক্ষণ বাদে গৃহস্বামী ফিরে এলেন, আবার চলে গেলেন। এবার ফিরে আসলেন এক হাঁড়ি মিষ্টি নিয়ে। ঠাকুরমশাই অঙ্গুলি স্পর্শ করলেন সেই মিষ্টির উপর। পরে গৃহের ঘরে ঘরে সেই মিষ্টান্ন পরিবেশিত হলো।
কয়েকদিন পর, সেদিন ছিল রোববার, গৃহস্বামী দোকান থেকে এসেছেন। ঠাকুরমশাই চাদরখানা নিজের অঙ্গে আবৃত করে দম্পতির সামনে এসে দাঁড়ালেন। বললেন, আমি এবার আসি গিয়া। নবজাতককে ঠাকুরের 2 চরণ স্পর্শ করালেন তার মাতা। পরে উভয়েই ঠাকুরমশাই প্রণাম করলেন। উদয় হলো নবচন্দ্রের, বিদায় নিলেন শ্রীরামচন্দ্র। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।